আজকে আমরা যেটা পড়ব দ্যাট ইজ ইলেকট্রো অ্যানালিটিক্যাল মেথড। এর মধ্যে আমাদের সিলেবাসে যে মেথডসগুলোর কথা আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ pH metric or pH metric rather not pH metric or pH metric titrations, potentiometric titrations, and conductometric titrations. So আমরা শুরু করব with potentiometric titrations. So what is potentiometric titration? The variation of EMF, আমি ধরে নিচ্ছি এটা ফর টাইম বিং যে তোমাদের ইএমএফ এতদিনে কিছুটা পড়া হয়ে গেছে, সো সেইটার ব্যাপারে একটা আইডিয়া তোমাদের ডেভেলপ করেছে। তো সেই বেসিক আইডিয়াটুকুনি তোমাদের আছে, সেটা ধরে নিয়েই আমি এই পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের আলোচনাটা শুরু করছি। So the variation in EMF means electromotive force of an electrolytic cell brought about by the addition of a titrant is referred to as potentiometric titration. আচ্ছা, আমরা এই জিনিসটা বলতে কি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি সেটা একটু আগে এক্সপ্লেন করি। আমি এখানে পিএইচ মেট্রির একটু রেফারেন্সটা টানছি, তার কারণ আগের একটা ভিডিওতে আমি পিএইচ মেট্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা যেটা দেখেছিলাম যে পিএইচ মেট্রির ক্ষেত্রে যখন আমরা একটা অ্যাসিডে একটা বেস অ্যাড করছি তখন সলিউশনের বা উল্টোটা, তখন সেক্ষেত্রে সলিউশনের পিএইচ চেঞ্জ করছে এবং সেই পিএইচ এর ভ্যারিয়েশনটা আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক তেমনিভাবে একটা রেডক্স অ্যাক্টিভ সাবস্টেন্সের মধ্যে আর একটা রেডক্স অ্যাক্টিভ সাবস্টেন্স যদি আমরা এভাবে অ্যাড করি, একটা অক্সিডেন্ট একটা রিডাক্ট্যান্ট, তাহলেও সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সলিউশনের ইএমএফও চেঞ্জ করে এবং পিএইচ এর ক্ষেত্রে যেরকম একটা ভ্যারিয়েশন হয়, ইলেকট্রোপোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেরকম একটা ভ্যারিয়েশন দেখতে পাই সলিউশনের ইএমএফ এর ক্ষেত্রে। তো সেই পোটেনশিয়ালটাকে আমরা যদি প্লট করি এবং তার ভ্যারিয়েশনটাকে যদি আমরা ট্র্যাক করি, তাহলে সেই যে ভ্যারিয়েশনটা আমরা পাচ্ছি সেইটাকে আমরা বলি পোটেনশিওমেট্রিক টাইট্রেশন এবং সেইটার হেল্প নিয়ে আমরা ওই টাইট্রেশনের এন্ড পয়েন্ট বা ইকুইভ্যালেন্স পয়েন্ট সেটা কিন্তু ডিটারমাইন করতে পারি। এখন আমরা যেটা করি যে যেটা ইলেকট্রোড পোটেনশিয়ালের চেঞ্জ উইথ দ্য অ্যাডিশন অফ দ্য টাইট্রেন্ট, সেটাকে আমরা ভলিউমের এগেনস্টে নোট করি। আর এখানেও আমরা যেটা দেখতে পাই, যেমন আমরা পিএইচ এর ক্ষেত্রে দেখেছি, আমরা দেখেছি যে অ্যাট দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট চেঞ্জ ইন দ্য পিএইচ ইজ ম্যাক্সিমাম, ঠিক তেমনি আমরা দেখতে পাই দ্য চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল। ডেফিনেটলি যখন তোমাদের এই বিষয়টা রেডক্সে পড়া হবে তখন তোমাদের এটা ডেফিনেটলি তোমাদের উল্লেখ করা হবে। দ্য চেঞ্জ
in potential is maximum at the end point of the titration. So the end point is found by plotting a curve of potential versus the volume of the titrant. এটার অ্যাডভান্টেজ হচ্ছে পোটেনশিওমেট্রিক টাইট্রেশনে, যেখানে আমাদের যদি একাধিক কনস্টিটিউয়েন্ট থাকে তাহলেও আমরা কিন্তু তাকে সিঙ্গেল অপারেশনে তাকে এস্টিমেট করে ফেলতে পারি। যেমন ধরা যাক যদি একটা মিক্সচারে ক্লোরাইড এবং ব্রোমাইড থাকে একসঙ্গে, এবং সেটাকে যদি আমরা ক্লোরাইড এবং আয়োডাইড থাকে এবং তাকে আমরা সিলভার নাইট্রেট দিয়ে টাইট্রেট করে সেই সলিউশনের মধ্যে কতটা ক্লোরাইড রয়েছে বা ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট এবং সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট কোথায় কোথায় অ্যাপিয়ার করছে, মানে কোথায় পুরোটা ক্লোরাইড প্রেসিপিটেট আউট হয়ে যাচ্ছে, কোথায় পুরোটা আয়োডাইড প্রেসিপিটেট আউট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা সিঙ্গেল টাইট্রেশনের মাধ্যমে বার করে ফেলতে পারি। তো ফলত এটা সেই রেসপেক্টে অ্যাডভান্টেজিয়াস। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে পাবো, হোয়াট ইজ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনটা ডেফিনেটলি তোমরা রেডক্সে পড়বে। আমি শুধুমাত্র আমার এখানে ইকুয়েশনটা উল্লেখ করি আমাদের কাজের সুবিধার জন্য। দ্য পোটেনশিয়াল of a metal electrode in a solution of its own at 25 degrees centigrade is given by E is equal to 0 plus 0.0591 by n log mn plus, where E0 is the standard reduction potential and n is the number of electron transfer. এখন এই পোটেনশিওমেট্রিতে আমরা দুটো ইলেকট্রোড ইউজ করি। একটা হচ্ছে ইন্ডিকেটর ইলেকট্রোড, যেটা রেসপেক্টে আমরা রেসপন্সটা মেজার করি। আর 2 নম্বর হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড। কমনলি ইউজ যে রেফারেন্স ইলেকট্রোড সেটা হচ্ছে ক্যালোমেল ইলেকট্রোড, which is Hg2Cl2 saturated KCl at 1 molar concentration। এবং এখানে এই স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের ক্ষেত্রে যে কেমিক্যাল রিঅ্যাকশনটি ইনভলভড
2Hg liquid plus 2Cl minus. E0 is 0.244 volt. So let us take some examples কি করে আমরা এই পোটেনশিওমেট্রিক টাইট্রেশন করছি এবং সেটা করলে আমরা বুঝতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি বা কিভাবে করতে চাইছি। আচ্ছা, তো আমরা এই পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে যেটা করছি, চেঞ্জ ইন ইএমএফ অফ এ গ্যালভানিক সেল ডিউরিং এ টাইট্রেশন সেটা আমরা রেকর্ড করছি অ্যাজ এ ফাংশন অফ দ্য অ্যাডেড টাইট্রেন্ট। এতে আমরা যে ইকুইভ্যালেন্স পয়েন্টটা আমরা যেমন লোকেট করতে পারি, তেমনি আমরা আদার থার্মোডাইনামিক ইনফরমেশন যেমন ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফর উইক অ্যাসিড, স্টেবিলিটি কনস্ট্যান্ট অফ দ্য কমপ্লেক্স আয়ন, এগুলো আমরা কিন্তু করতে পারি। সো আমরা একটা প্রথমে এক্সাম্পল দেখি, সে একটা অ্যাসিড বেস টাইট্রেশন আমরা পোটেনশিওমেট্রিক্যালি ট্র্যাক করার চেষ্টা করছি। তাহলে এই ধরনের টাইট্রেশনের জন্য একটা অ্যাসিড সলিউশন দরকার, যেটার স্ট্রেংথ আমাদেরকে ডিটারমাইন করতে হবে। সো উই রিকোয়ার অ্যাসিড সলিউশন, strength to be determined. এর সঙ্গে লাগবে একটা ইলেকট্রোড, an electrode which is reversible to H plus, and it should be partially immersed in it, which should be partially immersed in the acid solution. And it is coupled to a suitable reference electrode. 3 নম্বর যেটা লাগবে, it is coupled, it is বলতে আমরা যেটা বোঝাচ্ছি এই যে আমরা H plus এর রেসপেক্টে যে রিভার্সিবল যে আমরা ইলেকট্রোডটা নিয়েছি সেটা, it is coupled to a suitable reference electrode. যেহেতু আমাদের এই রেফারেন্স ইলেকট্রোডের পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, সেই জন্যে আমরা দেখতে পাবো যে পিএইচ ওই এই যে সেলটার যে ইএমএফ সেটা ভ্যারি করবে অনলি উইথ দ্য পিএইচ অফ দ্য সলিউশন। সো এখানে তাহলে আমরা যে ইলেকট্রোডটা ইউজ করছি, which is reversible to H plus, that is the hydrogen plus electrode, platinum electrode. So platinum of H2 gas, H plus, Hg2Cl2, saturated KCl, mercury. So E cell become E of saturated calomel electrode minus E of H plus half H2 gas. That means ESCE minus E0 of H plus half H2 gas plus 0.059 log H plus ion concentration is equal to ESCE minus 0.0591 log
plus. The standard electric potential for this is 0. So this becomes ESCE plus 0.0591 to pH. তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ESC যেহেতু কনস্ট্যান্ট, আমরা আগে দেখেছি যে স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোডের ক্ষেত্রে 0.244 ভোল্ট, সো তার ফলে ই সেল ইজ অনলি ডিপেন্ডেন্ট অন দ্য পিএইচ অফ দ্য সলিউশন। তাহলে আমরা যদি সলিউশনের টাইট্রেশনটা করতে থাকি, তাহলে আমরা যেটা দেখবো ডিউরিং দ্য কোর্স অফ দ্য টাইট্রেশন, যেহেতু সলিউশনের পিএইচ চেঞ্জ হচ্ছে, সো অবভিয়াসলি পোটেনশিয়ালও চেঞ্জ হচ্ছে, এবং সেই পোটেনশিয়ালটা যদি আমরা প্লট করি, তাহলে সেক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্টটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে কি করে পাবো বা কিরকম হবে এই প্লটটা দেখতে? আমরা যদি এটাকে প্লট করি, তাহলে সেটা দেখতে দাঁড়াবে হচ্ছে এরকম। এদিকে যদি আমরা ই সেল প্লট করি, আর এদিকে যদি আমরা ভলিউম অফ অ্যালকালি প্লট করি, এখানে অবভিয়াসলি আমরা যেটা করছি অ্যাসিড সলিউশনকে অ্যালকালি দিয়ে টাইট্রেট করছি, অ্যাসিড টাইট্রেটেড উইথ অ্যালকালি। সো আমরা দেখতে পাবো যে আমাদের পিএইচ এর ভেরিয়েশন যেরকম হয়েছিল, যে প্রথমে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তারপরে হঠাৎ শার্প ইনক্রিজ, তারপরে এগেন বিকামস ফ্ল্যাটেন্ড। সো সেই একই রকম নেচারের কার্ভ আমরা এখানেও পাবো, এবং সেখান থেকে আমরা যেটা দেখতে পাবো, আমরা যদি একইভাবে প্যারালালি পিএইচ এর ভেরিয়েশনটাও দেখবো আমরা সেটাও একই রকম। সো তাহলে এখান থেকে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্টটা পেয়ে যেতে পারবো, যেটা হচ্ছে আমাদের যেখানে ম্যাক্সিমাম চেঞ্জটা হচ্ছে সেই পয়েন্টে যতটা অ্যালকালি আমাদের লেগেছে সেটা। তাহলে আমরা যদি প্রত্যেক পয়েন্ট আমরা যদি যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাসিড সলিউশন নেব অফ আননোন স্ট্রেংথ, যেটা আমরা স্ট্রেংথ ডিটারমাইন করব, সেটা একটা স্পেসিফাইড ভলিউম আমরা নেব। তারপরে আমরা NaOH সলিউশন বুলেটে নিয়ে, যেটা আমাদের অবভিয়াসলি নোন স্ট্রেংথের, সেটা নিয়ে আমরা ড্রপ ওয়াইজ NaOH অ্যাড করতে থাকবো। সো অ্যাড করতে প্রত্যেক এক ড্রপ করে অ্যাড করবো, এবং প্রত্যেক স্টেজে আমরা ইএমএফ মেজার করব, ভালো করে স্টার করে নিই, সলিউশনটা ভালো করে মিশিয়ে নিই। আমরা প্রত্যেক স্টেজে আমরা ইএমএফ মেজার করবো, এবং সেটাকে আমরা যদি প্লট করতে থাকি এগেনস্ট দ্য ভলিউম অফ দ্য বেস, তাহলে আমরা ইজিলি ইকুইভ্যালেন্স পয়েন্টটা খুঁজে পেয়ে যেতে পারবো। আর এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ, এটা কিন্তু মানে যে কোনো পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের প্রিন্সিপাল, মানে সেটা আমরা অ্যাসিড বেস করি বা অন্য কোনো ধরনের টাইট্রেশন করি না কেন, সব ক্ষেত্রেই তাই। আর হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট থেকে আমরা যেটা পেয়ে যেতে পারবো সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য কে ভ্যালু। হোয়াই হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট? না, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের চেঞ্জটা হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে এই যে ভলিউম অফ অ্যালকালি, সো দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট অর ইকুইভ্যালেন্স পয়েন্ট। তাহলে এখানে ধরা যাক আমার 10 ড্রপ লেগেছে, 10 ড্রপ অ্যালকালি আমাদের অ্যাড করতে হয়েছে এই পয়েন্টটা রিচ করার জন্য। সো 10 ড্রপ অ্যালকালি আমাদের যেটা ভলিউম, সেটা হচ্ছে আমাদের এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য লাগছে। তাহলে 5 ড্রপ এই যে পয়েন্টটা, সেইটা আমাদের আইডিয়া দেবে অ্যাবাউট দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। কিভাবে আইডিয়া দেবে? না, আমরা জানি যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কি, এই সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ A মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ আনডিসোসিয়েটেড অ্যাসিড। আচ্ছা, এইটা নিয়ে আমরা বরং পরে আলোচনা করব, আমাদের যখন সুযোগ আসবে তখন আমরা বরং এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু অন্য জিনিস দেখে নিই। এই এন্ড পয়েন্টটাকে বোঝার আরো স্যাটিসফ্যাক্টরি একটা মেথড আছে, সেটা হচ্ছে যদি আমরা ইএমএফ এর বদলে ডেল্টা ই বাই ডেল্টা ভি প্লট করি ভার্সেস দ্য ভলিউম অফ দ্য বেস। আচ্ছা, এখন এই ডেল্টা ই ভার্সেস ডেল্টা ভি, ডেল্টা ই বাই ডেল্টা ভি, এটা প্লট করলে কেন আমরা আরেকটু বেটার রেজাল্ট পাচ্ছি বা কিভাবে আমাদের সেটা সুবিধে হচ্ছে?
আহ, আমরা যদি আগের গ্রাফটা আমরা খেয়াল রাখি, তাহলে কোনো একটা পয়েন্টের আমরা দেখেছিলাম যে সেখানে ওয়াই অ্যাক্সিসে প্লট করা হয়েছিল হচ্ছে ইএমএফ, আর এক্স অ্যাক্সিসে প্লট করা হয়েছিল ভলিউম অফ অ্যালকালি। এখন আমরা জানি যে কোনো একটা পয়েন্টের যে স্লোপ সেটা আমরা বলি ওয়াই বাই এক্স। তার মানে আমরা ডেল্টা ই বাই ডেল্টা ভি এটা প্লট করছি, মানে আমরা প্রত্যেকটা পয়েন্টের স্লোপ প্লট করছি এগেনস্ট দ্য ভলিউম অফ দ্য প্লেস। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের ইনিশিয়াল যে প্লটটা ছিল তার নিচেরটা ছিল এরকম, ইনিশিয়ালি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছিল, তারপরে লার্জ ইনক্রিজ, তারপরে আবার গ্র্যাজুয়াল। আচ্ছা, সো আমরা যদি এর বদলে ডেল্টা ই বাই ডেল্টা ভি ভার্সেস ভলিউম অফ অ্যালকালি প্লট করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে প্রথমে যেহেতু স্লোলি ইনক্রিজ করছে, সো তার ফলে ইনক্রিজটা হবে স্লোলি। তারপরে এখানে ইনক্রিজটা ম্যাক্সিমাম, তার ফলে এটা শার্পলি ইনক্রিজ করবে। এরপরে স্লোপটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, উল্টে গেছে। এখানে স্লোপটা ছিল এই দিক বরাবর, এখানে স্লোপটা হয়ে গেছে এই দিক বরাবর, বা এখানে গিয়ে সেটা এই দিক বরাবর। তো তার ফলে এখানে গিয়ে দেখতে পাওয়া যাবে যে এটা হচ্ছে ম্যাক্সিমাম, যেখানে ম্যাক্সিমাম চেঞ্জটা হয়েছে। তারপর এটা কিন্তু আবার কমতে শুরু করেছে, মানে অবভিয়াসলি এখানে যে স্লোপ, এখানে স্লোপটা হচ্ছে ম্যাক্সিমাম, এখানে স্লোপ তার চেয়ে অনেক কম। তো তার ফলে এই ভ্যালুটা আবার কমতে শুরু করছে। তার মানে আমার চেহারাটা দাঁড়াবে ডেল্টা ই বাই ডেল্টা ভি ভার্সেস ভলিউম অফ অ্যালকালি প্লটের চেহারাটা দাঁড়াবে এরকম। এই প্লটের যেটা সুবিধে হচ্ছে, যেহেতু এখানে ম্যাক্সিমাটা একটা পিন পয়েন্টের মাধ্যমে আসছে, তো তার ফলে এখানে আমাদের মাঝখানের মিডল পয়েন্টটা ডিটারমাইন করতে হয়েছিল অ্যাব্রাপ্টলি। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এখানে যেহেতু এটা একটা পিন পয়েন্টেড ভ্যালু, তার ফলে এখান থেকে এক্স্যাক্টলি আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্টটা বার করাটা অনেক ইজিয়ার। সেই জন্য অনেক ক্ষেত্রে আমরা ইএমএফ ভার্সেস ভলিউম অফ অ্যালকালি প্লট না করে আমরা ডেল্টা ই বাই ডেল্টা ভি ভার্সেস ভলিউম অফ অ্যালকালি প্লট করি। এর আগে আমরা যেটা বলছিলাম যে আমাদের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা বার করার কথা। সো ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ক্ষেত্রে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফর এ উইক অ্যাসিড, যেটা যদি আমাদের কে এ হয়, তাহলে আমরা জানি যে কে হচ্ছে এইচ প্লাস ইন্টু এ মাইনাস বাই আনডিসোসিয়েটেড এইচ এ। সো তার ফলে আমরা যেটা বলতে পারি যে যদিও এটা যে কোনো পয়েন্ট থেকে ডিটারমাইন করা যায়, কিন্তু হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট, এটা যদি নিউট্রালাইজেশন পয়েন্ট হয় তাহলে হাফ নিউট্রালাইজেশন, যদি 10 ড্রপ লাগে তাহলে হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট, যেখানে 5 ড্রপ ভলিউম অফ অ্যালকালি আমাদের ইউজ হচ্ছে, তো সেখান থেকে বার করাটা অনেক ইজিয়ার। তার কারণ হচ্ছে অ্যাট দ্য হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট, half neutralization point, A minus আর এইচ এ এদের কনসেন্ট্রেশন সমান, তার কারণ হাফ অফ দ্য অ্যাসিড আর নিউট্রালাইজড। সো তার ফলে যেটা হবে আমরা দেখতে পাবো যে কে এ ইজ নাথিং বাট এইচ প্লাস কনসেন্ট্রেশন অর পিকেএ is equal to the pH of the solution. সো এভাবে আমরা তাহলে ইজিলি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট সেটাও বার করতে পারবো। এছাড়া আমরা মিক্সচার অফ অ্যাসিড তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা তাদের স্ট্রেংথ ডিটারমাইন করতে পারি, তবে সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হবে ফর মিক্সচার অফ অ্যাসিডস। For determination of strength of mixture of acids, the or bases, the strength of them should differ at least by a factor
10⁻³ এটার কারণ হচ্ছে যে আমরা যদি তাদের স্ট্রেংথের ডিফারেন্স খুব বেশি না থাকে এবং তারা দুজনে যদি সাইমালটেনিয়াসলি নিউট্রালাইজ হতে শুরু করে তাহলে কিন্তু আমাদের প্রপারলি আমরা ডায়াগ্রামটা পাবো না। কিন্তু যদি তারা একটা পুরোপুরি নিউট্রালাইজ হওয়ার পর আর একটা নিউট্রালাইজ হওয়া শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা দুটো এই ধরনের আমরা হাম্প পাবো। সো তার ফলে সেখান থেকে আমরা কিন্তু ইজিলি দুটো অ্যাসিডের আলাদা আলাদাভাবে স্ট্রেংথ ডিটারমাইন করে ফেলতে পারবো। আচ্ছা, কোনো কোনো অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু অন্য প্রসিডিওরের একটুখানি মডিফিকেশনও করতে হয়। যেমন ধরা যাক এস্টিমেশন H3PO4 এস্টিমেশন ফসফরিক অ্যাসিড, তার ক্ষেত্রে 3টে রিপ্লেসেবল প্রোটন রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি H3PO4 কে NaOH দিয়ে নিউট্রালাইজ করি তাহলে দেখব যে আমরা যদি EMF একইভাবে আমরা যদি পিএইচ প্লট করতে পারি, যে কোনো একটা করে পিএইচ মেট্রিতে আমরা পিএইচটা প্লট করি, ইএমএফ এর ক্ষেত্রে আমরা এই পোটেনশিওমেট্রির ক্ষেত্রে আমরা ইএমএফটা প্লট করি। সো আমরা যেটা দেখব যে প্রথমে গ্র্যাজুয়াল ইনক্রিজ, তারপরে শার্প ইনক্রিজ, দেন এগেন গ্র্যাজুয়াল। দিস ইজ দ্য ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট। তারপরে আবার শার্প, দিস ইজ দ্য সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট। কিন্তু থার্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট এভাবে ডিটারমাইন করা যায় না, তার কারণ NaOH দিয়ে তৃতীয় প্রোটনটা লিবারেট করাটা খুব ডিফিকাল্ট। তার কারণ তখন যেটা তৈরি হয়েছে Na2HPO4 এবং সেখানে ওই তৃতীয় প্রোটনটাকে সিম্পলি NaOH দিয়ে, তার কে ভ্যালু এতটাই হাই সিম্পলি NaOH দিয়ে তাকে রিপ্লেস করা যায় না বা টাইট্রেট করা যায় না। সেইখানে আমাদের যেটা করতে হয়, সেইখানে আমরা ওই সলিউশনের মধ্যে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন অ্যাড করে দিই। ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন। ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন অ্যাড করলে যেটা হয় যে আমরা যদি Na2HPO4 সলিউশনের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করে দিই তাহলে ক্যালসিয়াম ফসফেট প্রেসিপিটেটেড হবে Ca3PO4 টুয়াইস প্লাস NaCl প্লাস H প্লাস প্লাস Cl মাইনাস। সো আমরা যদি ব্যালেন্স করতে চাই তাহলে এটা 3টে, এটা 2টো, এটা ঠিক আছে 4টে, 2টো H প্লাস, 2টো Cl মাইনাস। সো এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হবে। এবং ক্যালসিয়াম ফসফেট যেহেতু প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, ফলত রিমেনিং যে দুটো প্রোটন সে দুটো কিন্তু সলিউশনে লিবারেট করে যাবে। সো যে মুহূর্তে সলিউশনে H প্লাস আয়ন লিবারেট করবে অ্যাট ওয়ান্স সলিউশনের পিএইচ ড্রপ করবে। সো আমরা দেখতে পাবো এখানে একটা ড্রপ ইন পিএইচ অফ দ্য সলিউশন। তারপরে এটাকে যদি আবার ফার্দার আমরা NaOH দিয়ে টাইট্রেট করি তাহলে দেখব যে সেখানে আবার এটা ইনক্রিজ করছে। সো তাহলে দিস ইজ দ্য থার্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট। সো এইভাবে আমরা কিন্তু 3টে প্রোটন কোন কোন পিএইচে ডিসোসিয়েট করবে সেটাও কিন্তু আমরা পেতে পারি। সো দিস ইজ দ্য K1 ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট, সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট, থার্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট। আচ্ছা, সো এইভাবে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি। আচ্ছা, ঠিক এই একইভাবে আমরা একটা প্রেসিপিটেশন টাইট্রেশনকেও পোটেনশিওমেট্রিক্যালি এস্টিমেট করতে পারি। কিরকম ব্যাপার, ধরা যাক আমরা একটা ক্লোরাইড আয়নকে এস্টিমেট করতে চাইছি বাই টাইট্রেটিং এগেইনস্ট সিলভার নাইট্রেট সলিউশন। এস্টিমেশন অফ ক্লোরাইড এগেইনস্ট সিলভার নাইট্রেট সলিউশন। সো গ্যালভানিক সেলটা তাহলে যেটা দাঁড়াবে, এখানেও আমরা রেফারেন্স হিসেবে স্যাচুরেটেড ক্যালোমিল ইলেকট্রোড ইউজ করবো আর একটা KNO3 সল্ট ব্রিজ এখানে আমাদের লাগবে। সো ইলেকট্রোড would be like this, Hg2Cl2 saturated
KCl 1 molar, KNO3 salt bridge, chloride sample solution, Ag plus। KNO3 সলভ ব্রিজটা আমরা ইউজ করি যাতে স্যাম্পল সলিউশন এবং স্যাচুরেট ক্যালম ইলেকট্রোডের মধ্যে যাতে আমাদের KCl সলিউশনটা স্যাম্পল সলিউশনের মধ্যে ডিফিউজ না করে যায়, তার কারণ আমরা ক্লোরাইড এস্টিমেট করতে চাইছি। স্যাচুরেটেড ক্যালামিল ইলেকট্রোডে ক্লোরাইড যদি স্যাম্পল সলিউশনে চলে যায় তাহলে ক্লোরাইড কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে। সো সেই জন্য আমাদের সল্ট ব্রিজ ইউজ করতে হচ্ছে। when the first drop of silver nitrate is added, the solution becomes saturated with AgCl, and the indicator electrode becomes AgCl electrode। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, AgCl solid plus electron Ag plus Cl minus। তাহলে AgCl Ag সমান E0 AgCl Ag minus 0.0591 log Cl minus। E cell আমরা জানি AgCl Ag minus saturated calomel electrode, তার মানে E0 AgCl Ag minus 0.0591 log Cl minus minus ESCE is equal to something constant, কারণ এটা কনস্ট্যান্ট এবং এটা কনস্ট্যান্ট, some constant minus 0.0591 log Cl minus, বা এটাকে আমরা বলতে পারি some constant plus 0.0591 PCl, যেটা আমরা pH ডিটারমাইন করি সেই একইভাবে আমরা PCl কথা বলছি। সো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে there is a linear relationship between PCl and the EMF of the galvanic cell। তাহলে আমরা যদি PCl versus volume of silver nitrate প্লট করি, PCl versus volume of silver nitrate প্লট করি, তাহলে আমরা সেক্ষেত্রেও এই ধরনের একটা কার্ভ দেখতে পাবো। বা আমরা যদি PCl EMF of the versus volume of silver nitrate প্লট করি, তাহলে আমরা এই ধরনের একটা গ্রাফ দেখতে পাবো। আচ্ছা, সো এই একই রকম প্রিন্সিপাল ইউজ করে
আমরা কিন্তু রেডক্স টাইট্রেশনও করতে পারি। এই একইভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রেডক্স টাইট্রেশন আমরা এভাবে ট্র্যাক করতে পারি। ধরা যাক আমরা যে রেডক্স টাইট্রেশন গুলো জেনারেলি করে থাকি, রাইট, লাইক আয়রন ডাইক্রোমেটার, আয়রন ভার্সেস সেরিক, তাহলে সেক্ষেত্রে আমরা যদি সেরিক দিয়ে আমরা যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ইউজ করবো দ্যাট ইজ দ্য প্ল্যাটিনাম ইলেকট্রোড, এটাকে আমরা ইউজ করবো। এবং যে দুটো অক্সিডেন্ট এবং রিডাক্টেন্ট হিসেবে আমরা যে দুটো ইউজ করছি, সিরিয়াম 4+, সেটা সিরিয়াম 3+ হচ্ছে, E0 হচ্ছে 0.69 ভোল্ট, আয়রন 2+, সরি 3+, প্লাস ইলেকট্রন আয়রন 2+, E0 হচ্ছে 0.77, সরি এটা 1.69 ভোল্ট, নট 0.77 ভোল্ট। সো তাহলে এখানে যদি আমরা ই সেলটা প্লট করি, তাহলে আমরা যেটা পাবো যে বিফোর দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট যখন টোটাল সলিউশনে টোটালটাই আয়রন 2 আয়রন 3 প্রেজেন্ট, তখন ই সেল সেটা হচ্ছে E0 of Fe3+, Fe2+, plus 0.0591 log concentration of Fe3+ by Fe2+. সো আমরা যদি ই সেলটা আমরা যদি প্লট করি তাহলে দেখব এরকম টাইপের। অবভিয়াসলি এখানে বিফোর দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট, যদিও এইটা আমাদের অপারেটিং ইকুয়েশন, আফটার দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট ডেফিনেটলি এটা নয়, কারণ আফটার দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট সলিউশনে আর আয়রন 2+ প্রেজেন্ট নেই, সেখানে শুধুমাত্র সেরিয়াম 4+ এবং সেরিয়াম 3+ হলো, তো অবভিয়াসলি সেই ইকুয়েশন রিপ্লেস হয়ে যায় বাই সেরিয়াম 4+ এবং সেরিয়াম 3+ দিয়ে। সো তাহলে এইভাবে আমরা একটা রেডক্স টাইট্রেশনকেও পোটেনশিওমেট্রিক্যালি এস্টিমেট করতে পারি, তার ইকুইভ্যালেন্স পয়েন্ট কোনটা সেটা ডিটারমাইন করতে পারি। আচ্ছা, এই পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের কতগুলো সুবিধা আছে, এটা যে কোনো অ্যাসিড বেস রেডক্স প্রেসিপিটেশন যে কোনো টাইট্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। আর যেখানে এখানে কোনো ইন্টারনাল ইন্ডিকেটর লাগে না, আমাদের যেমন কোনো রেডক্স টাইট্রেশনের ক্ষেত্রে একটা ইন্ডিকেটর লাগে, এখানে সেই অর্থে কোনো ইন্ডিকেটর লাগছে না। এবং আমাদের এটা আমরা অ্যাপ্লাই করতে পারি ফর ডায়ালুট সলিউশন উইথ হাই ডিগ্রি অফ অ্যাকিউরেসি। এবং এইখানে কিন্তু আমাদের উইক অ্যাসিড এগেনস্ট উইক বেস সেটাকেও কিন্তু আমরা এস্টিমেট করতে পারি, যেটা আমরা বলেছিলাম টাইট্রিমেট্রিক্যালি সম্ভব নয়। আর এখানে মিক্সচার অফ কম্পোনেন্ট সেটাকে এস্টিমেট করা সম্ভব, যেটা আমরা টাইট্রিমেট্রিক্যালি করতে পারি না, এবং এর অ্যাকিউরেসিও যথেষ্ট ভালো। তো সেই কারণে আমরা জেনারেলি পোটেনশিওমেট্রিক টাইট্রেশন করে থাকি। এরপরে আমরা যেটা চলে আসবো দ্যাট ইজ কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন। সেখানে আমরা কি করছি, দ্য ডিটারমিনেশন অফ দ্য end point of a titration by means of conductometric measurement is known as conductometric titration.
এই ধরনের টাইট্রেশনটা আমরা ইউজ করতে পারি সেই রকম ক্ষেত্রে যেখানে একটা এন্ড পয়েন্টে শার্প চেঞ্জ ইন কন্ডাক্টেন্স আমাদের দেখতে পাওয়া যায়। And this is based on the principle that equivalent conductance depends on the number and mobility of ions. এবং আমাদের কিন্তু এই ক্ষেত্রে নট নেসেসারিলি আমাদের সেল কনস্ট্যান্ট আমাদের বার করতে হবে বা জানতে হবে, যেহেতু এখানে আমরা রিলেটিভ ভ্যালু নিচ্ছি, এবং সেই জন্যে আমাদের এই কন্ডাক্টেন্স মেজারমেন্ট মেথডে কন্ডাক্টেন্সের কতটা চেঞ্জ হলো সেটা আমাদের ইম্পর্টেন্ট। অ্যাবসলিউট ভ্যালু অফ কন্ডাক্টেন্স কত সেটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট নয়। আচ্ছা আচ্ছা, এবার আমরা ডাইরেক্ট চলে যাই এর এক্সাম্পলে, যেখানে আমরা বুঝতে পারবো যে কিরম ধরনের নেচার আমরা এখানে পাই। এখানে এক্সাম্পলের মধ্যে আমরা প্রথম যেটা দেখবো, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে দিই, এখানে আমি এই কন্ডাক্টোমেট্রিক এস্টিমেশনের ডিটেলসটা আমি পড়াচ্ছি, যেহেতু তোমরা এটা ফিজিক্যালে পড়বে, তো আমি শুধুমাত্র অ্যাপ্লিকেশন পার্টটা একটুখানি বোঝানোর চেষ্টা করছি। হয়তো তার মধ্যে কিছু জিনিস না বোঝা হয়তো থেকে যেতে পারে থিওরিটিক্যাল পার্টটা, কিন্তু এক্সপেরিমেন্টাল কি করে ডিটারমাইন করতে হয় সেটা আমরা এখান থেকে অ্যাটলিস্ট যদি বুঝতে পারি তাহলে সাফিসিয়েন্ট। সো প্রথম আমরা যেটা এক্সাম্পল দেখবো, দ্যাট ইজ স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। ধরা যাক আমরা HCl ভার্সেস NaOH টাইট্রেশন করছি। সো তার মানে যেটা ঘটনাটা ঘটছে, H প্লাস প্লাস Cl মাইনাস, আমরা যখন NaOH এখানে অ্যাড করছি তখন Na প্লাস এবং OH মাইনাস অ্যাড হচ্ছে এবং দিয়ে তৈরি হচ্ছে Na প্লাস Cl মাইনাস এবং ওয়াটার। তাহলে ইনিশিয়াল ফেজে আমাদের যে কন্ডাক্টেন্সটা আমরা পাবো যখন আমরা কোনো রকম NaOH অ্যাড করিনি, তখন দ্য কন্ডাক্টেন্স ইজ ডিউ টু H প্লাস। তাহলে প্রথমে যেটা ঘটছে, যখন আমরা NaOH ক্রমশ অ্যাড করতে শুরু করছি তখন আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে সলিউশনে ছিল কেবলমাত্র H প্লাস এবং Cl মাইনাস। যে মুহূর্তে আমরা NaOH অ্যাড করা শুরু করলাম তখন আমার সলিউশনে জেনারেট করলো Na প্লাস এবং Cl মাইনাস। আমি ধরে নিচ্ছি ওয়াটারের ডিফিউজিশনের ফলে সেই অর্থে কোনো আয়ন জেনারেট করছে না। সো তার মানে বেসিক্যালি যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে সলিউশনের H প্লাস আয়ন ইজ রিপ্লেসড বাই Na প্লাস আয়ন, এবং আমরা জানি যে H প্লাস আয়নের তুলনায় Na প্লাস আয়নের সাইজ বিগার, এবং যত বিগার সাইজ, যত ভারী অ্যাটম হবে অবভিয়াসলি তার মুভমেন্ট তত স্লোয়ার হবে। যেরকম একটা ভারী জিনিস দৌড়তে কষ্ট হয় সেই রকম একই রকম ব্যাপার। সো তার ফলে আমরা যেটা দেখতে পাবো যে কন্ডাক্টেন্স ভ্যালু ধীরে ধীরে ডিক্রিজ করছে। ইট কন্টিনিউস আপ টু দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট। এরপরে কি ঘটবে না, অ্যাট দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট পুরোটাই NaCl এ কনভার্ট হয়ে গেছে, এরপরে আমরা এক্সেস আরো NaOH অ্যাড করছি। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে NaOH যেহেতু অ্যাড করছি সেটা কিন্তু আর কোনো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে না, পুরোটাই অ্যাডিশনাল আয়ন সেখানে আমি অ্যাড করছি Na প্লাস এবং OH মাইনাস কন্টিনিউয়াসলি। তার ফলে সেই এক্সট্রা আয়ন যেটা আমার সলিউশন আমি অ্যাড করছি তার জন্য কন্ডাক্টেন্স ক্রমশ বাড়তে থাকবে। তো তার ফলে আমরা দেখতে পাবো যে এরপরে, এবং যেহেতু সেটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট, ফলত সেটা র্যাপিডলি ইনক্রিজ করতে থাকবে। তার মানে আমাদের কন্ডাক্টেন্সের ভ্যারিয়েশনটা হবে এইরকম। তাহলে এই পোর্শনটা হচ্ছে আমাদের HCl ভার্সেস NaOH, আর এই পোর্শনটা হচ্ছে NaOH অনলি। তাহলে এই যে পয়েন্টটা যেখানে আমাদের চেঞ্জটা হলো সেটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্ট, ভলিউম অফ NaOH। তাহলে এইভাবে আমরা এই ধরনের এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্ট ডিটারমাইন করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেসের টাইট্রেশন। সেখানে কিরকম হয়?
স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস, সেখানে কিরকম করছে না, ধরা যাক আমরা HCl সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন করছি। সো এখানে যেটা তৈরি হবে H প্লাস এবং Cl মাইনাস, তার সঙ্গে আমি অ্যাড করছি NH4 প্লাস এবং OH মাইনাস, তৈরি হচ্ছে NH4 প্লাস Cl মাইনাস প্লাস ওয়াটার। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম H প্লাস আয়ন রিপ্লেস বাই Na প্লাস, এবং যেহেতু Na প্লাস আয়নের সাইজ বড় তাহলে তার কন্ডাক্টিভিটি কম এবং সেই জন্য কন্ডাক্টেন্স ভ্যালু ডিক্রিজ করেছিল। এখানে H প্লাস আয়ন ইজ রিপ্লেসড বাই অ্যামোনিয়াম আয়ন, সো তার ফলে এখানেও আমরা দেখব যে ইনিশিয়ালি কন্ডাক্টেন্স ভ্যালু ডিক্রিজ করছে। সো তার ফলে আমরা যেটা দেখব যে এইরকম ভাবে ডিক্রিজ করছে। কিন্তু আফটার দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট, তারপরে আমরা আরো এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি। আমরা সেখানে দেখেছিলাম আগের বারে যেহেতু আমরা স্ট্রং ইলেকট্রোলাইট NaOH অ্যাড করেছিলাম, ফলে তার জন্য কন্ডাক্টেন্স ভ্যালু শার্পলি ইনক্রিজ করেছিল। কিন্তু এখানে যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিং উইক ইলেকট্রোলাইট, সে যেহেতু সেভাবে তার ডিসোসিয়েশন হয় না এবং সলিউশনে আয়ন সে বেশি জেনারেট করবে না, তো তার ফলে দেখতে পাবো কন্ডাক্টেন্স ইনক্রিজ করবে বাট অনলি স্লাইটলি, সো অলমোস্ট প্যারালাল, স্লাইটলি ইনক্রিজ করবে। সো তার ফলে আমরা যেটা পাচ্ছি, ইট ইজ NH4OH only and this is HCl versus NH4OH. So this is the equivalence point. So এইভাবে আমরা স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস তার ক্ষেত্রে আমরা এন্ড পয়েন্ট ডিটারমাইন করতে পারবো। এরপরে আমরা যে উদাহরণটা দেখি সেটা হচ্ছে উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। আচ্ছা, এখানে আমরা ধরে নেওয়া যাক আমরা টাইট্রেশন করছি বিটুইন অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস NaOH। সো জিনিসটা হবে এরকম, CO প্লাস H মাইনাস পার্শিয়ালি ডিসোসিয়েটেড, সরি CH3CO minus H plus, it is only partially dissociated, plus Na plus plus OH minus. So তার ফলে আমাদের যেটা তৈরি হবে Na plus plus CH3COO minus plus H2। এখন এইখানে আমরা যেটা দেখতে পাবো যে ইনিশিয়ালি যখন আমি সলিউশনে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি তখন সোডিয়াম অ্যাসিটেট তৈরি হচ্ছে এবং অ্যাসিটিক অ্যাসিড বিং এ উইক ইলেকট্রোলাইট তার ডিসোসিয়েশন খুব কম। সো প্রথমে যখন সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে তখন ডিউ টু কমন আয়ন এফেক্ট অফ সোডিয়াম অ্যাসিটেট, মানে যদি সোডিয়াম অ্যাসিটেট কমপ্লিটলি ডিসোসিয়েটেড ফর্মে থাকবে, সো ডিউ টু কমন আয়ন এফেক্ট অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন আরো সাপ্রেসড হবে এবং সাপ্রেস হওয়ার কারণে আমরা যেটা দেখতে পাবো প্রথমে খুব স্লাইটলি একটা ডিক্রিজ হবে কন্ডাক্টেন্সের, কিন্তু তারপরে আমরা যেটা দেখতে পাবো যে যখন আরো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা অ্যাড করব তখন যেহেতু সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে, ফলত সোডিয়াম অ্যাসিটেট যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট সেটা কমপ্লিট ডিসোসিয়েটেড ফর্মে থাকবে এবং তার জন্য যে কন্ডাক্টেন্সটা ইনক্রিজ করবে সেটা অ্যাসিটিক অ্যাসিডের যে ডিসোসিয়েশন সাপ্রেস করা সেটাকে ওভারকাম করে যাবে। ফলত প্রথমে খুব সামান্য কন্ডাক্টেন্স ডিক্রিজ করলেও তারপরে আমরা দেখতে পাবো যে সোডিয়াম অ্যাসিডেটের জন্য সেটা কিন্তু ইনক্রিজ করছে। সো ল্যামডা ভ্যালুর চেঞ্জটা হবে প্রথমে স্লাইড ডিক্রিজ তারপরে ইনক্রিজ, এটা ডিউ টু কমন আয়ন এফেক্ট অফ অ্যাসিটেট আয়ন যেটা সোডিয়াম অ্যাসিটেট থেকে জেনারেট করছে এবং যার জন্য অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন সাপ্রেস করছে। আফটার দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট যেটা হবে তখন সেখানে আমরা এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি এবং যেটা যেহেতু একটা স্ট্রং ইলেকট্রোলাইট এবং যেহেতু সেটা সলিউশনে আমরা ক্রমাগত অ্যাড করে যাচ্ছি এবং ফলত আয়নের সংখ্যা ক্রমশ বাড়ছে, সো তার জন্য কন্ডাক্টেন্স ভ্যালু শার্পলি ইনক্রিজ করবে। সো দিস ইজ দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট। সো এইভাবে আমরা তাহলে ডিটারমাইন করতে পারবো। আর এটা হচ্ছে NaOH only। সিমিলারলি আমরা যদি এবার উইক অ্যাসিড ভার্সেস উইক বেস,
টাইট্রেশনের কথা ভাবি, তাহলে আমরা সেখানে যেটা দেখব, আমরা ধরে নিই অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমাদের যেটা হচ্ছে যে CH3COO minus H plus plus NH4 plus OH minus NH4 plus plus OSE minus plus H2। সো এখানে আমরা যেটা দেখতে পাবো যে প্রথম দিকে আগের বারের মতোই কমন আয়ন এফেক্টের ফলে অ্যামোনিয়াম স্টেটের থেকে যে অ্যাসিড আয়ন জেনারেট করছে তার কমন আয়ন এফেক্টের ফলে কিছুটা অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন সাপ্রেস করবে এবং ফলত ইনিশিয়ালি একটুখানি কন্ডাক্টেন্স কমবে, কিন্তু তারপরে আমরা দেখতে পাবো যে কন্ডাক্টেন্স হলো ইনক্রিজ করেছে। এরপরে আফটার দ্য বিয়ন্ড দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট আমরা যেটা দেখতে পাবো যে যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা অ্যাড করছি এবং সেটা উইক ইলেকট্রোলাইট, তার ফলে তার জন্য কন্ডাক্টেন্স কিন্তু খুব স্লাইটলি ইনক্রিজ করবে, খুব স্লাইট ইনক্রিজ, অলমোস্ট প্যারালাল, খুব স্লাইট ইনক্রিজ করবে। সো তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারবো হুইচ ইজ দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট। তো তাহলে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অনলি। এখানে একটা জিনিস একটু কারেক্ট করিনি, আমি সব জায়গাতেই স্মল ল্যামডা লিখেছিলাম, এটা ক্যাপিটাল হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি 5 নম্বর, যেটা মিক্সচার অফ strong acid and weak acid। এখানে অবভিয়াসলি সেই কন্ডিশনটা আমাদের মাথায় রাখতে হবে যে দুটোর মধ্যে স্ট্রেংথের ডিফারেন্স অ্যাটলিস্ট 10⁻³ অর্ডারে হতে হবে। সো এখানে যদি আমরা প্লট করি তাহলে আগের বারের মতোই আমরা যেটা পাবো, প্রথম অংশে স্ট্রং অ্যাসিড নিউট্রালাইজ হবে। তো তার জন্য যেহেতু আমরা ধরা যাক HCl দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা NaOH দিয়ে যদি টাইট্রেট করি তাহলে প্রথমে যদি H প্লাস Na প্লাস আয়ন দিয়ে রিপ্লেস হচ্ছে, ধরা যাক HCl এবং অ্যাসিটিক অ্যাসিড, এটাকে আমরা টাইট্রেট করছি NaOH দিয়ে। সো প্রথমে H প্লাস আয়ন Na প্লাস আয়ন দিয়ে রিপ্লেস হচ্ছে, ফলত আমাদের কন্ডাক্টেন্স ভ্যালু ডিক্রিজ করবে। তারপরে বিয়ন্ড দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট যেহেতু আমরা এক্সেস NaOH অ্যাড করছি, সো তার ফলে তার জন্য ইনক্রিজ করবে। এরপরে বিয়ন্ড দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট এবার উইক অ্যাসিডটা টাইট্রেশন হওয়া শুরু হবে। সেক্ষেত্রে আমরা দেখবো যে যেহেতু সোডিয়াম অ্যাসিড সেটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তো তার জন্য আবার ইনক্রিজ করা শুরু হবে। এবং বিয়ন্ড দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট আমরা দেখবো যেহেতু আমরা স্ট্রং বেস NaOH অ্যাড করছি, তো তার জন্য আমাদের শার্পলি ইনক্রিজ শুরু হবে। সো তাহলে এই পোর্শনটা আমরা যদি, আচ্ছা এটা হচ্ছে ভলিউম অফ অ্যালকালি, এটা হচ্ছে ভলিউম অফ অ্যালকালি, এই পোর্শনটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের জন্য, এই পোর্শনটা হচ্ছে উইক অ্যাসিডের জন্য, আর এটা হচ্ছে বিয়ন্ড দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট স্ট্রং বেসের জন্য। তো এইভাবে আমরা মিক্সচার অফ অ্যাসিডের ক্ষেত্রেও টাইট্রেশন করে সেখান থেকে ইকুইভ্যালেন্স পয়েন্টগুলো আমরা বুঝতে পারি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে 2 নম্বর, যেটা প্রেসিপিটেশন টাইট্রেশন। সেখানে আমরা ধরা যাক NaCl কে সিলভার নাইট্রেট দিয়ে টাইট্রেট করছি। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে NaCl, Na প্লাস এবং Cl মাইনাস, তার সঙ্গে আমরা সিলভার প্লাস এবং নাইট্রেট অ্যাড করছি, তৈরি হচ্ছে AgCl প্লাস
Na প্লাস এবং NO3 মাইনাস। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে Na প্লাস আয়নই থাকছে, তার কোনো চেঞ্জ হচ্ছে না, কেবলমাত্র ক্লোরাইড আয়ন এবং নাইট্রেট আয়ন এর জন্য রিপ্লেস হচ্ছে। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি এদের দুজনের মধ্যে কন্ডাক্টিভিটি ভ্যালু যেহেতু খুব ডিফারেন্স নেই, সো তার ফলে কন্ডাক্টিভিটি ভ্যালু ইনিশিয়ালি প্রায় সেম থাকছে। তার মানে আমরা প্রথমে যেটা দেখছি যে ল্যামডা মোরলেস কনস্ট্যান্ট, তার মানে এই পোর্শনটা হচ্ছে NaCl প্লাস AgNO3। বিয়ন্ড দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট সেখানে আমরা এক্সেস আর সিলভার অ্যাড করছি, এবং সেটা যেহেতু একটা স্ট্রং ইলেকট্রোলাইট, ফলত তার জন্য কন্ডাক্টেন্স ভ্যালু ধীরে ধীরে ইনক্রিজ করছে। সো তাহলে এটা হচ্ছে অনলি সিলভার নাইট্রেট। তার ফলে এভাবে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্ট ডিটারমাইন করতে পারি। এখানে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দ্য টাইট্রেন্ট মাস্ট বি অ্যাটলিস্ট 10 টাইমস স্ট্রঙ্গার দেন দ্য রিয়াক্ট্যান্ট। তার কারণ হচ্ছে আদারওয়াইজ যদি দুটো সেম কনসেন্ট্রেশনে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ধরা যাক আমরা 10 ml আমরা যদি একটা টাইট্রেন্ট নিই, তাকে যদি 10 ml যদি আমরা রিয়াক্ট্যান্ট নিই, তাকে যদি সেম কনসেন্ট্রেশনে টাইট্রেন্ট নিই, তাহলে 10 ml নিউট্রালাইজ করার জন্য রাফলি 10 ml এর কাছাকাছি আমাদের টাইট্রেন্ট লাগবে। তার মানে যখন এন্ড পয়েন্টে পৌঁছবো তখন সলিউশনের ভলিউম ডবল হয়ে যাবে, আরো 10 ml যেহেতু সেখানে আমরা টাইট্রেন্ট অ্যাড করছি। তো সলিউশনের ডাইলুশন চেঞ্জ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু দ্যাট উইল হ্যাম্পার দ্য কন্ডাক্টেন্স অফ পার্টিকুলার আয়ন। তো সেই জন্য আমরা বলি যে অ্যাটলিস্ট 10 টাইমস কনসেন্ট্রেটেড সলিউশন আমাদের কিন্তু টাইট্রেন্টে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে 10 ml কোনো রিয়াক্টেন্টের জন্য আমাদের লাগবে 1 ml টাইট্রেন্ট, এবং সলিউশনের ভলিউম আলটিমেটলি গিয়ে দাঁড়াবে 10 থেকে টোটাল ভলিউম দাঁড়াবে 11 ml এর মধ্যে আমাদের টাইট্রেশনের এন্ড পয়েন্ট এসে যাবে। এবং যেহেতু ভলিউম চেঞ্জটা মিনিমাম, তার ফলে সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দ্যাট ডাজ নট হ্যাম্পার the conductance of the constituent ions in the solution. So এটা যদিও ডিটেলস থিওরি তোমরা যখন কন্ডাক্টেন্স মেজারমেন্ট তোমরা যখন ফিজিক্যালি পড়বে তখন সেখানে জানতে পারবে। আপাতত ফর টাইম বিং আমরা এটা এখানে আর খুব ডিটেলস আলোচনা করছি না, যেহেতু পুরো থিওরিটা এখানে বোঝানো সম্ভব না। আমরা শুধুমাত্র কিন্তু যেহেতু প্রিন্সিপালের ক্ষেত্রে যেহেতু খুব ইম্পর্টেন্ট যে 10 টাইমস কনসেন্ট্রেটেড টাইট্রেন্ট আমাদের ইউজ করতে হবে, সেই জন্য আমরা এটাকে উল্লেখ করলাম এখানে। তো এই একইভাবে আমাদের কোনো সলিউশনের পিএইচ মেট্রিক ডিটারমিনেশন আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েশন অফ পিএইচ, আমরা একটু আর পোটেনশিওমেট্রির সঙ্গে সঙ্গে পিএইচ মেট্রিকটাও দেখেছি, যে সলিউশনের পিএইচটা যদি আমরা মেজার করি সেখানে ভ্যারিয়েশন অফ পিএইচ, সেখান থেকে আমরা কিন্তু একটা ইকুইভ্যালেন্স পয়েন্ট সেটা ডিটারমাইন করতে পারবো। এবং ফলত টাইট্রিমেট্রিক অ্যানালিসিস ছাড়াও আমরা এভাবে কিন্তু পোটেনশিওমেট্রিক্যালি, পিএইচ মেট্রিক্যালি বা কন্ডাক্টোমেট্রিক্যালি কোনো এই ধরনের টাইট্রেশনের এন্ড পয়েন্ট ডিটারমাইন করতে পারবো। সো এইটাই আমাদের সিলেবাসে যেটা রয়েছে, যে কন্ডাক্টোমেট্রিক, পোটেনশিওমেট্রিক এবং টাইট্রিমেট্রিক অ্যানালিসিসের করে আমাদের তার প্রিন্সিপাল, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে। কি করে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্ট ডিটারমাইন করবো সেটা আলোচনা করলাম, এবং কি করে আমরা পিকে ভ্যালু পাবো সেটাও আমরা দেখিয়েছি। সো এইটুকুনি আমাদের সিলেবাসে রয়েছে। তো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ।